ড্রামার শুরুতেই আমাদের একটা বিল্ডিংকে দেখানো হয় যেখানে আগুন লেগেছিল। তখন কিছু ফায়ার ফাইটার এগুলো নিবানোর চেষ্টা করছিল, কিন্তু আগুন তো থামার নামই নেয় না। পরে এগুলো আরো বেশি বাড়ছিল। অন্যদিকে আমাদের একটা মেয়েকে দেখানো হয় যে ছিল আমাদের ড্রামার মেইন ফ্যামিলি। ওর নাম সুজি। ওর কথা থেকে বুঝতে পারি যে ও প্রেগনেন্ট, আর ও এটা আজই জানতে পেরেছে। ও বলছিল ওর হাজবেন্ড লান যদি এটা জানতে পারে তাহলে খুবই খুশি হবে। তখনই আমরা ওর পাশ থেকে একটা মেয়েকে ছাতা মাথায় দিয়ে যেতে দেখি, যাকে দেখে তো ওর একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু ওইটাকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা আবারও ওই আগুনের জায়গা দেখি, যেখানে আমরা আমাদের মেন লিটল লানকে দেখি, যে ছিল একজন ফায়ার ফাইটার। তখন ও একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। এটা শুনে তো ও জলদি ভিতরে যায় ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য, কিন্তু তখন একটা ব্লাস্ট হয়। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা সুজিকে দেখি, যার সামনে লানের ডেড বডি ছিল। ও তো এটা দেখে খুবই কান্না করছিল। এমন সময় ওর কাছে লানের একটা ফ্রেন্ড আসে, যে ওকে বলছিল আমাদেরও অনেক খারাপ লাগছে ওর এমন মৃত্যু, কিন্তু ওর দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছে। ও তো একজন রিয়াল সুপার হিরো। এরপর ওকে লানের একটা ডায়েরি দেয়, যেটা ওর পার্সোনাল ডায়েরি ছিল। সুজি তখন ওই ডায়েরিটা খুলে, আর প্রথম পাতা লান লিখেছিল, আজকে আমি ওকে প্রথমবার দেখেছি, আর প্রথমবারই ওর প্রেমে পড়ে গেছি। এরপর ও যখন দ্বিতীয় পৃষ্ঠা উল্টায়, সেখানেও দেখে যেখানে লাল লিখেছিল, আজকে আমি শুনেছি সুজির নাকি ফায়ার ফাইটার পছন্দ। তখনই আমি ডিসাইড করে নিয়েছি যে আমাকে কি হতে হবে। এরপর ও তো এমন এমন কথা পুরো ডায়েরি জুড়ে লিখেছিল, যেখান থেকে বোঝা যায় আসলে লানুকে কতটা ভালোবাসতো। সুজি তো এসব পরে কান্না করছিল, কারণ ও জানতোই না যে লানুকে এতটা ভালোবাসে। ও তো কান্না করতে করতে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। যেখানে ব্যাকগ্রাউন্ডে বলছিল, আমি কখনো তোমাকে বলতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আজকে ভেবেছিলাম একসাথে তোমাকে দুইটা সারপ্রাইজ দেব, যে তুমি বাবা হতে চলেছ, কিন্তু তাও আমি বলতে পারলাম না। তো সিন এখানেই কাট হয়। আর পরের সিনে আমরা ইয়ার নামের একটা মেয়েকে দেখি, যে সুজিকে ঘুম থেকে উঠাচ্ছিল, কারণ আজকে ছিল ওর কলেজের প্রথম দিন। ওর তো চিল্লাচিল্লি শুনে ঘুম ভেঙে যায়, কিন্তু ও চোখ খুলে ইয়ানকে দেখে একদমই অবাক। ও বলছিল আমার সাথে এসব কি হচ্ছে, আমি আমাদের পুরানো বাসায় কিভাবে। তখনই ও বুঝতে পারে ঘটকে আরেকবার সুযোগ দিয়েছে সবকিছু ঠিক করে নেওয়ার। ইয়ান এসব দেখে ওকে বলছিল, কি হয়েছে তোমার, তুমি আমার কথা কেন শুনছো না, আমি তো তোমার সাথে কথা বলছি। কিন্তু সুজিত আর ভাবনাই ছিল। এটা দেখে ইয়ান রাগ করে ওখান থেকে চলে যায়। এদিকে সুজিত তো আবারও বমি বমি পাচ্ছিল, যেটা ওর আগের বারে প্রেগনেন্টের সময় হয়েছিল। এটা দেখে ও জলদি প্রেগনেন্সি টেস্ট করায়, যেখানেও দেখে পজিটিভ। তার মানে ও এখনো প্রেগনেন্ট। এটা দেখে তো ও একদমই অবাক। ও বলছিল এটা কিভাবে সম্ভব। তখন ও বুঝতে পারে যে ওর পাঁচটা চলে তো এসেছে, কিন্তু ওর বাচ্চার কিচ্ছু হয়নি, ও এখনো প্রেগনেন্ট। সুজিত এটা দেখে খুবই খুশি হয়। ও বলছিল এখন সবার আগে আমাকে লানকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা ওর ওয়াশরুমের বাইরে ইহানকে দেখি, যে তোর কথা শোনার চেষ্টা করছিল। তখনই সুজি ভিতর থেকে দরজা খুলে দেয়, যার কারণে ও তো পড়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নেয়। আর বলতে থাকে, তুমি এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছিলে, বাসায় তো আরো মানুষ আছে। এগুলো বলে ও কত টাকার জন্য তাড়াতাড়ি ভিতরে চলে যায়। এমন সময় আমার মনে পড়ে যে ও তো প্রেগনেন্সি কিটটা ওখানে রেখে এসছে। তো সিন এখানে কাট হয়। পরের দৃশ্য ওকে আমরা কলেজে দেখি, একেবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, কারণ আজকে থেকে ও কলেজের হোস্টেলে থাকবে। ও তখন আশেপাশে লানকে খুঁজছিল, কারণ ও জানতো আজকে লানও কলেজে আসবে। তখনই ও সামনে দেখে দুটো ছেলে লানকে বুলি করছিল। এটা দেখে ও তো জলদি ওখানে আসে, আর ওর সামনে গিয়ে দাঁড়ায়। ও ওদেরকে বলছিল, তোমরা এভাবে কেউ বুলি করতে পারো না। যেটা শুনে এই ছেলেগুলো তো হেসে দেয়। ওরা বলছিল একটা মেয়ে আসছে একটা ছেলেকে বাজাতে। লানকে দেখি ও তো সুজিকে অবাক হয়ে দেখছিল। এরপর সুজি ওদেরকে পুলিশের ভয় দেখায়, যার কারণে ওরা তো ওখান থেকে তাড়াতাড়ি পালায়। তখন লান তো সুজির সাথে খুবই রুডলি ব্যবহার করে, যেটা দেখে ও তো কেঁদেই দেয়। ও মনে মনে বলছিল আমি প্রেগনেন্ট, আরে আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, সত্যি ও খুবই খারাপ। লান তো ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ও পিছে ফিরে সুজিকে দেখে,
যেহেতু কান্না করছিল, এটা দেখে ওকে সরি বলে ওর সাথে একটু বেশি রুডলি কথা বলার জন্য। সুজি ওকে বলে, তোমাকে ওরা কেন বুলি করছিল? কিন্তু ও তো সুজির কোনো কথার উত্তরই দেয় না, আর ওখান থেকে চলে যায়। তখন সুজি আবার পেছন থেকে বলে যে আমার নাম সুজি, আর আমি তোমার ফ্রেন্ড হতে চাই। এরপর আমরা লানকে দেখি যে ওর বাড়িতে আসে। তখন আর গ্র্যান্ডপাকে বলে, তুমি তো আজকে খুব তাড়াতাড়ি বাসায় এসে পড়েছো। ও বলে, হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি এসে পড়েছি, কারণ আজকে তো আমার ঝামেলা ছিল না। গ্র্যান্ডপা তখন ওকে বলে, আমি তোমার জন্য একটা টিচার রেখেছি যে আজ থেকে তোমাকে পড়াবে। আমি জানি একমাত্র ওই তোমাকে কন্ট্রোল করতে পারবে। লান তো এটা শুনে হেসে দেয়। ও বলে, কন্ট্রোল? তাও আবার আমাকে? এখন পর্যন্ত কোনো টিচারের এমন ক্ষমতা হয়নি। তখন ওদের দরজায় কলিং বেল বেজে ওঠে, যেটা শুনে গ্র্যান্ডমা গিয়ে ওকে দরজা খুলতে বলে। এটা শুনে ও যখনই দরজা খুলে, ও তো সুজিকে দেখে একদমই অবাক, কিন্তু মনে মনে ওকে দেখে খুবই খুশি হয়। আসলে সুজি লানকে পড়াবে। তখন গ্র্যান্ডপা লানকে বলে, তুমি ওকে বাইরে কেন দাঁড়া করিয়ে রেখেছ? ভিতরে আসতে দাও। এটা শুনে তো ওকে ভিতরে আসতে দেয়, কিন্তু তখনই ও অ্যাক্সিডেন্টলি পড়ে যাচ্ছিল। এমন সময় লানুকে ধরে ফেলে, যার কারণে ওরা দুইটাই তো খুব কাছাকাছি চলে আসে। কিন্তু যখন এরা গ্র্যান্ডমাকে দেখে, তাড়াতাড়ি দূরে সরে যায়। গ্র্যান্ডমা তখন সুজিকে বলছিল, লান পড়াশোনায় খুবই খারাপ, আমি জানি। তুমি খুব ভালো একটা স্টুডেন্ট, তাই প্লিজ তুমি আর দায়িত্ব নাও, যাতে ও ভালোভাবে গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারে। সুজি বলে, হ্যাঁ, আমি আমার মতন চেষ্টা করব। আসলে মনে মনে তো এটাই চাচ্ছিল যে লান যাতে গ্রাজুয়েশনটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে, আর ওকে কিছুতেই আবার ফায়ার ফাইটার হতে দিবে না, কারণ ও লানকে সারা জীবন ওর পাশেই রাখতে চায়। এই বই ওর পেটে হাত দিয়ে বলছিল, বেবি তুমি চিন্তা করো না, তোমার বাবা খুব জলদি আমাদের কাছে চলে আসবে। তখনই ওর কাছে লান আসে, আর ওকে বলতে থাকে যে তুমি এখান থেকে চলে যাও, আমার কোনো টিচার লাগবে না, আমি একাই পড়তে পারবো। এমন সময় সুজিত তো আবারও বমি বমি পাচ্ছিল। এটা দেখে ও জলদি ওয়াশরুমের দিকে দৌড় দেয়। তখন লানার গ্র্যান্ডমাকে বলে যাতে উনি সুজিকে এখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে সুজিকে দেখি, ও তো ভাবছিল ওর পেট দিন দিন বড় হচ্ছে, আর এমনটা হতে থাকলে সবাই তোকে সন্দেহ করবে। ও বলে, যে করেই হোক আমাকে সবকিছু যত দ্রুত সম্ভব ঠিক করতে হবে। এরপর ও যখন ওখান থেকে বাইরে আসে, তখন ও লানকে দেখতে পায় না। এটা দেখে ও গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে লানের কথা। উনি বলে যে ও তো রাগ করে এখান থেকে চলে গেছে। জানো, আমি ওকে নিয়ে খুবই টেনশনে আছি। আমি জানি ও ছোট থেকে অনেক সমস্যার মধ্যে দিয়ে বড় হয়েছে। যখন ওর 2 বছর ছিল, তখন ওর মা মারা যায়, আর তখন থেকে আমি ওর দেখাশোনা করি। আমি যতই ওর জন্য কিছু করি না কেন, ওর মায়ের অভাব তো আমি আর কোনোদিনও পূরণ করতে পারিনি। কিন্তু এখন আমি চাই ও যাতে গ্রাজুয়েশনটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে, আর একটা ভালো জীবন কাটায়। কিন্তু ও তো আমার কোনো কথাই শুনে না। এগুলো বলে উনি তো অনেক কান্না করছিল, যেটা দেখে সুজি ওনাকে সামলাই। ও বলে, জ্ঞানমা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে ঠিক করে দিব। জ্ঞানমা তো এটা শুনে ওকে থ্যাঙ্কস বলে। এরপর আমরা সুজিকে দেখি, ও তো ওখান থেকে বের হয়ে ভাবছিল, আমার বাসা থেকে তো লানের বাসা অনেক দূরে, তো যে করেই হোক ওর বাসার পাশে আমার একটা বাড়ি নেওয়া লাগবে। এরপর ও তো ওখানে একটা বাসার উপরে বিজ্ঞাপন দেখতে পায়, যেটা দেখে ও তো খুবই খুশি হয়ে যায়। ও তো ওখানে দেওয়া নাম্বারে কল দেয়। তখন একটা ছেলে ওর কলটা ধরে। ও বলছিল ওর ওই বাসাটা লাগবে। ছেলেটা ওকে বলে যে ওই বিজ্ঞাপনটা দিয়েছে সে এখন বিজি আছে। এরপর ওই ছেলেটা ওকে একটা ঠিকানা দেয় আসার জন্য। তখন ও তো ওই ঠিকানায় যায়, যেখানে ও দেখে বাড়ির মালিক আর কেউ না, বরং ল্যান। এটা দেখে ও তো আরো বেশি খুশি হয়। ও তোর খেলা শেষ হওয়ার জন্য ওয়েট করছিল। তখন লানুকে দেখে ফেলে। ও তোকে হাই বলে আর বিজ্ঞাপনটা দেখায়, কিন্তু লান এটা দেখে বলে যে ওকে কোনো বাসা ভাড়া দিবে না, আর ওকে ইগনোর করে খেলতে থাকে। এটা দেখে সুচিত্রা খুবই খারাপ লাগে। ও বলছিল প্রিভিয়াস লাইফে ও সারাদিন আমার পিছে পিছে পড়ে থাকতো, আর এখন ও আমাকে এতটা ইগনোর করছে। এরপর ও তো লানের পিছে পিছে হাঁটতে থাকে, যেটা দেখে ওকে বলে, তোমার সমস্যাটা কি? তুমি আমাকে বিরক্ত কেন করছো? দেখছো না আমি তোমাকে ইগনোর করছি? সুচিত্রা এটা শুনে মনে মনে বলছিল, তাই তুমি আমার বাচ্চার বাবা? কিন্তু লানকে বলে, আমি তোমাকে পছন্দ করি। যেটা শুনে লান তো একদমই অবাক।
তারপরে ওকে না করে দেয়। তখন ওখানে আবারও এই ছেলেগুলো আসে লানকে বুলি করতে। কিন্তু এবারও তো সুজি ওদের সামনে আসে, যেটা দেখে ওরা এবার তো সুজিকে একটা ধাক্কা মারে। এটা দেখে তো লাট খুবই রেগে যায় আর ওদেরকে ইচ্ছা মতো মারে, যার কারণে তো ওরা কোনোভাবে ওখান থেকে পালিয়ে যায়। তখন তো সুজি দেখে লান হাতে অনেকটাই আঘাত পেয়েছে। এটা দেখে ও তোকে ওদের কলেজের হসপিটালে নিয়ে যায়। ও তোকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। লান ওকে ওর জন্য এত চিন্তা করতে দেখে জিজ্ঞাসা করে, তুমি এমন কেন করছো? এটা তো খুবই সামান্য একটা চোট। কিন্তু সুজি তো ওর দিকে খুবই ইমোশনাল হয়ে তাকায়, যেটা দেখে লান তো শুধু ওকে দেখছিল। তখন ওরা দুইটাই বুঝতে পারে যে এখানে কেউ এসেছে। এটা দেখে ওরা দুইটাই তাড়াতাড়ি ওখানে একটা জায়গায় লুকিয়ে পড়ে। কার্য তো ওদেরকে খুঁজে কোথাও পায় না। এদিকে ওরা দুইটাই তো এর জন্য খুবই কাছাকাছি চলে আসে। এরপর ওরা কোনোভাবে ওখান থেকে পালায়। তখন সুজি ওকে বলে, প্লিজ তুমি তোমার বাসাটা আমাকে রেন্টে দিয়ে দাও। লায়ন ওকে বলে, তোমার আমার বাসাটাই কেন লাগবে? ও বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমার সাথেই থাকতে চাই। যেটা শুনে লায়ন তো কোনো অ্যান্সারই দেয় না। এটা দেখে সুজি তো খুবই কষ্ট পায়। এরপর আমরা লায়নকে দেখি, ও তো খুবই খুশি ছিল, কারণ ও কিন্তু সুজিকে মনে মনে অনেক পছন্দ করতো। তো সিন এখানেই কাট হয়। আর আমরা পরের দিন দেখি যেখানে লায়ন গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করছিল যে আমাদের বাসায় কি কেউ আছে। উনি বলে, হ্যাঁ, আমি আমাদের বাসাটা একজনকে রেন্ট দিয়েছি, তুমি গিয়ে হাই বলে এসো। এটা শুনে ও জলদি ওখানে যায়। কিন্তু যখনই দরজা খুলে, ও সুজিকে দেখে একদমই অবাক। ও বলছিল, তুমি এখানে কি করছো? সুজি বলে, কেন, তুমি তো আমাকে তোমার বাসায় ভাড়া দাওনি। কিন্তু গ্র্যান্ডমা আমাকে দিয়েছে, তাও আবার ফ্রিতে। এরপর ওকে একটা নোট দেয় আর বলে, এটা আমি তোমার জন্য বানিয়েছি। আর হ্যাঁ, কালকে যে আমি তোমাকে বলেছিলাম আমি তোকে ভালোবাসি, ওটার তোমাকে কোনো অ্যান্সার দিতে হবে না, কারণ আমি এর উত্তরটা জানি। এরপরও দরজা লক করে ভিতর চলে যায়। তো পরে সিনে শুধু কিছু খাবার নিয়ে লানের কাছে যায়। তখন আর জানতে পারে যে লান ফায়ার ফাইটারের ফর্ম এনেছে, যেটাও পূরণ করছিল। এটা দেখে সুজি জলদি ওকে আটকায়। ও বলে, তুমি এই জবটা করতে পারবে না। লান বলে, কেন? ও বলে, কারণ ওটা খুবই কষ্টের কাজ, তুমি এগুলো করতে পারবে না। আর ও তো ওর উপরে খুবই চিল্লাচিল্লি করে। যেটা দেখে লান বলে, ঠিক আছে, আমি ফর্ম পূরণ করবো না। সুজি তো এটা শুনে একটু শান্ত হয়। তারপর ও ওয়াশরুমে যায় আর ওখানে বসে অনেক কান্না করে। ও বলছিল, যে করেই হোক এবার আমি তোমাকে বাঁচাবই, তোমাকে আমাদের সাথে অনেকদিন বাঁচতেই হবে। এরপরও ওখান থেকে বাইরে আসে আর চুপি চুপি ওর ফর্মটা নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে লান বলছিল, আমি ওর কথা কেন শুনছি? তাহলে কি সত্যি আমি ওর কন্ট্রোলে চলে যাচ্ছি? অন্যদিকে সুচিতা ওই ফর্মটা টুকরো টুকরো করে ফেলে। ও বলছিল যে কিছুতেই ওকে ফায়ার ফাইটার হতে দেওয়া যাবে না। এদিকে লান তো ওই ফর্মটা খুঁজছিল, কিন্তু কোথাও পায় না। যার কারণে ও বুঝে যায় যে সুজি কিছু একটা করেছে। তখন ওর কাছে একটা মেসেজ আসে যে আপনি ইন্টারভিউটা পাশ করেছেন আর কালকে মেডিকেলে আসবেন কিছু চেক আপ করতে, তাহলেই আপনার জবটা কনফার্ম হবে। এটা শুনে তো ও অনেক খুশি হয়ে যায়। তখন আমরা জানতে পারি ও তো আগে থেকেই অনলাইনে ফর্মটা পূরণ করে রেখেছিল। তো সিন এখানেই কাট হয়। পরের সিনে সুজিকে আমরা হসপিটালে দেখি। ও তোর চেক আপ করাতে এসেছিল। ডক্টর ওকে বলছিল যে তুমি খুব ছোট বয়সে মা হয়েছো, তাই তোমাকে নিজের আরো বেশি খেয়াল রাখতে হবে। শুধু এটা শুনে মনে মনে বলছিল, এটা আমার আর লানের বেবি, তাই একে খুব সুন্দরভাবে আমি পৃথিবীতে আনবো। এরপরে চেক আপ করানোর পর যখন বাইরে আসে, তখন ওর সাথে লানের দেখা হয়। ও তো ওকে দেখে জলদি রিপোর্টটা পিছে লুকায়। আর লানু কিন্তু মেডিকেল রিপোর্টটা পিছে লুকায়, কারণ ও ওকে এখনই জানাতে চায় না যে ও ফায়ার ফাইটারে জয়েন দিবে। লানুকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? ও কিছুক্ষণ ভেবে বলে, আমার পিরিয়ডে প্রবলেম, ওটাই দেখাতে আসলাম। আর তুমি বলো তুমি এখানে কি করতে এসেছো? তখন লানুকে মিথ্যা বলে দেয়, যেটা ও তো বিশ্বাসও করে নেয়। তো পরের দিন আমরা লানকে কলেজে দেখি, যেখানে ও একটা ফর্ম সাবমিট করে। ম্যাডাম ওকে বলছিল যে ও যা করছে ভেবেচিন্তে করছে তো। ও বলে, হ্যাঁ। ও আরো বলে যাতে এই কথাটা উনি সিক্রেট রাখে। এরপর ও যখন ওখান থেকে বের হয়, তখন সূর্য ওকে বাড়ি থেকে দেখতে পায়। যেটা দেখে ও তো তাড়াতাড়ি ভিতরে যায়। তখন ও ওখানে লানের ওই ফর্মটা দেখতে পায়, যেখানে ও কলেজ ছেড়ে দিয়ে ফায়ার ফাইটারে জয়েন দিবে। এটা দেখে ও তো অবাক।
এরপরও তাড়াতাড়ি লানার কাছে যায় আর বলে যে তুমি ফায়ার ফাইটারে যোগ দিয়েছ, তুমি ওকে মিথ্যা কেন বলেছিলে? ও বলে এটা আবার বলার কি আছে, তুমি তো এখনই জেনে গেছো। সুজি বলে না, তুমি ফায়ার ফাইটার হতে পারবে না। ও বলে কেন, আমি ফায়ার ফাইটার হবই, এটা আমার স্বপ্ন। এটা শুনে ও মনে মনে বলছিল আমি তোমাকে কিভাবে বলবো যে তুমি ফায়ার ফাইটার হতে পারবে না। তখন ও মনে মনে ভাবে যে ওর কারণেই তো ও ফায়ার ফাইটার হতে চায়, কারণ এটা ওর স্বপ্ন ছিল। ও তখন ওকে বলে আমি ফায়ার ফাইটার লোকদের মোটেও পছন্দ করি না, প্লিজ তুমি এটা হয়ে না। আমি একটা স্বপ্ন দেখেছিলাম যেখানে তুমি আগুন নিভাতে গিয়ে মারা গেছো, আমি তোমাকে এগুলো হতে দিব না। কিন্তু লান্তর কোনো কথাই শুনে না, যার কারণে সুচিত ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে ওকে জলদি হসপিটাল নিয়ে আসে। তখন ডক্টররা চেক আপ করে আর লানকে অনেক বকা দেয় যে তুমি শুধু বাবাই হতে চাও, এত ছোট একটা মেয়ে এগুলো কিভাবে সহ্য করবে। ও প্রেগনেন্ট। লান্তর প্রেগনেন্টের কথা শুনে একদমই অবাক। তখনও বুঝতে পারে ওই দিন ওকে মিথ্যা বলেছিল যে ওর পিরিয়ড চেক আপ করতে হসপিটালে এসেছে। এরপর ডক্টর ওখান থেকে চলে যায় আর লানুর পাশে বসে। যখন ওর জ্ঞান ফিরে তখন ওর পাশে লানকে দেখে বুঝতে পারে যে ওর ব্যাপারে সবকিছু জেনে গেছে। লান তো আর নিজেকে সামলাতে পারে না, ওকে বলে ওকে বলে এই বাচ্চার বাবাকে। সুজি বলে কি আবার, তুমি আমাকে ভুল বুঝছো। ও বলে ভুল, তুমি আর কত নাটক করবে। ও এখন আমি বুঝেছি যে কেন তুমি আমার সাথে সম্পর্কে যেতে চাইছিলে, কারণ তুমি অন্য কারো বাচ্চা আমার উপরে চাপিয়ে দিতে চাইছিলে। আর ও রাগ করে ওখান থেকে চলে যায়। এখানে সুজিত ওকে অনেক বোঝানোর ট্রাই করে, বাট ওর কোনো কথাই শুনে না। এদিকে লানকে দেখি ও তো বাসায় এসে অনেক কান্না করছিল, কারণ ও এতদিনে সুজিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। এরপর ও যখন বাইরে আসে তখন ও সুজিকে একটা ছেলের সাথে দেখতে পায়। আসলে এই ছেলেটা ছিল সুজির ফ্রেন্ড, কিন্তু লান্ত ওকে ভুল বোঝে আর ভেবে নেয় ওই হয়তো আর বাচ্চার বাবা। সুজি তো ওকে দেখতে পেয়ে ডাক দেয়, কিন্তু ও তো রাগ দেখিয়ে ভিতরে চলে যায়। তখন সুজি আর ওকে ডিস্টার্ব না করে ভিতরে চলে যায়। এদিকে লান্ত ভিতরে এসে খুবই কষ্ট পায় সুজিকে অন্য একটা ছেলের সাথে দেখে। ও বলছিল কেন ও আমাকে এত বড় ধোকা দিয়েছে, আমি তোকে ভালোবেসেছিলাম, আমি তো ভেবেছিলাম ও আমাকে সত্যিকারে ভালোবাসে, আর ওর জন্যই তো আমি ফায়ার ফাইটার হতে চাই, কারণ আমি একবার শুনেছিলাম ও ফায়ার ফাইটার লোকদের অনেক পছন্দ করে। অন্যদিকে আমরা সুজিকে দেখি ওকে তো ওই ছেলেটা, যার নাম হান, ওকে মেডিসিন খাইয়ে দিচ্ছিল আর বলছিল আমি জানি এটা লানির কাজ, কিন্তু ও এখন এমন কেন করছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি যাচ্ছি ওর সাথে এই ব্যাপারে কথা বলতে। ও বলে না, প্লিজ ওকে কিছু বলো না, ও এই ব্যাপারে কিছুই জানে না। হান বলে ওকে বললে কি হবে। তখন সুজি ওকে সব সত্যিটা বলে যে ও পাঁচটা চলে এসেছে। হান বলে এটা সত্যি, তুমি পাঁচটা চলে এসেছো? ও বলে হ্যাঁ আমি জানি তোর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। এরপর ওর কানে কানে কিছু একটা বলে। অন্যদিকে লানকে দেখি ওর তো সুজির জন্য অনেক চিন্তা হচ্ছিল, যার কারণে ও তো ওর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই ও আবারও হানকে ওর বাসার সামনে দেখতে পায়, যেটা দেখে ও তো আবার ওকে ভুল বোঝে। এরপর ও তো রাগ করে একটা পার্কে বসে থাকে। তখন ওর কাছে সুজি আসে, ওকে বলছিল তোমার কি হয়েছে, তুমি আমার সাথে কথা কেন বলছো না। কিন্তু লান্ত ওর কোনো কথাই শুনে না আর ও ওখান থেকে চলে যাচ্ছিল। তখন সুজি ওকে আটকায়। ও বলে তুমি আমাকে জিজ্ঞাসা কেন করছো না যে এই বাচ্চার বাবাকে। ও বলে এটার আমি প্রয়োজন মনে করি না, তুমি একটা মিথ্যাবাদী, তুমি সম্পর্ক করো আরেকজনের সাথে আর আমাকে এসে বলো যে তুমি আমাকে ভালোবাসো। সুজিত এটা শুনে কান্না করে দেয়। ও বলে তুমি এসব কি বলছো, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি, সবসময় চোখের সামনে যেটা দেখো ওটা তো সত্যি নাও হতে পারে। ও আরো বলছিল আমার বাবার বাচ্চা এমন একটা পার্সন যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমার কান্নায় ও কান্না করে, আমার যা যা পছন্দ ওরও ওটাই পছন্দের লিস্ট হয়ে যায়। ও খুবই ভালো একটা মানুষ। কারণ এটা শুনে বলে অনেক হয়েছে, এবার থামো, আমি জানতে চাই না তোমার বাচ্চার বাবাকে। ও বলে কিন্তু তোমাকে তো জানতেই হবে, কারণ এই বাচ্চার বাবা তুমি। এটা শুনে তার মন পুরোপুরি শখ। ও তোর উপরে আরো রেগে যায়। ও বলছিল মিথ্যা, আবারও তুমি একটা মিথ্যা বলছো, আমাদের মধ্যে কখনো এমন কোনো সম্পর্কই হয়নি। তখন সুজি বলে তোমাকে আমার একটা স্বপ্নের কথা বলেছিলাম না,
যে তুমি আগুন নিভাতে গিয়ে মারা গেছো, ওটা কোনো স্বপ্ন না, আসলে ওটা সত্যি ছিল। কিন্তু ও এসব কথা কিছু বিশ্বাস করে না। ও বলে, কিন্তু এটাই সত্যি, আমি পাস্টে চলে এসেছি। ফিউচারে আমার তোমার সাথে বিয়ে হয়েছিল। যখন আমি তোমাকে প্রেগনেন্টের কথা বলতে গিয়েছিলাম, তখন আমি তোমার ডেড বডির সামনে দেখতে পাই। আর ওখানে আমি অজ্ঞান হয়ে পড়ি। আর যখন জ্ঞান ফিরে, তখন আমি এখানে চলে এসেছি। ক্লান্ত এখন ওর কোনো কথা বিশ্বাসই করে না, যার কারণে ও তোর সিক্রেট ডায়েরির সব কথা ওকে বলে। যেটা শুনে ক্লান্ত এবার একদম শক। ও বলে যে তুমি এসব কিভাবে জানলে? সুজি ওকে বলে, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। এরপর ওর হাত ওর পেটে রাখে আর বলে, এই বাচ্চার বাবা তুমি? লান বলে, সত্যি এই বাচ্চার বাবা আমি? ও বলে, হ্যাঁ। এরপর ওকে কিস করে। তখনই লানের কাছে একটা ফোন আসে, যেখানে ও জানতে পারে যে ওর দাদের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে তো ও জলদি হসপিটালে যায়। তখন ও দেখে ওর দাদি অজ্ঞান। এটা দেখে ওর ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, এসব কিভাবে হয়েছে? ওর ফ্রেন্ড ওকে বলে, আমার তো মনে হচ্ছে এগুলো কেউ ইচ্ছে করে করেছে। লান বলে, আমি জানি এগুলো কে করেছে। তখনই গ্র্যান্ডমার জ্ঞান ফিরে আসে, যেটা দেখে ও তো গ্র্যান্ডপার কাছে গিয়ে বসে। ও বলছিল, ফাইনাল তোমার জ্ঞান ফিরেছে। আমি তো কখনো ভাবিনি যে তোমার সাথে এটা হতে পারে। আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। গ্র্যান্ডমা ওকে বলে, দেখো আমি ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না। তখন ওখানে সুজি আসে, যেহেতু গ্র্যান্ডমাকে বলছিল আমি খুব জলদি লানকে বিয়ে করব, আর তুমি দাদি হতে চলেছ। এটা শুনে তো গ্র্যান্ডমা অনেক খুশি হয়। এরপর সুজি তো গ্র্যান্ডমার অনেক খেয়াল রাখে, যেটা লানেরও খুব ভালো লাগে। তখন গ্র্যান্ডমা ওকে একটা চিট প্যান্ডেট দেয়, কারণ এটা ওদের ফ্যামিলির একটা নিয়ম। এটা দেখে ও তো আরো বেশি খুশি হয়। এদিকে লানকে দেখি, ও তো একটা লোককে দেখে জলদি ওনার কাছে যায় আর রেগনাকে বলছিল যে আপনি এখানে কেন এসেছেন। উনি বলছিল, এটা কেমন ভাষা? আমি তোমার বাবা হই, আর তুমি চলো আমার সাথে, আমি তোমাকে নিতে এসেছি। লান বলে, না, আমার কোনো বাবা নেই। আমার মা যখন মারা গেছে, তখন আমার বাবাও মারা গেছে। উনি বলে, দেখো আমি জানি আমি তোমার সাথে ভুল করেছি, তখন আমি তোমাকে একসেপ্ট করতে পারিনি, কিন্তু এখন আমার তোমাকে খুবই দরকার। ওর বাবাকে বলে, চলে যাও এখান থেকে, আর না হয় কিন্তু আমি ভুলে যাব যে তুমি আমার বাবা হও। এটা শুনে তো ওর বাবা ওকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার লজ্জা নেই? বাবার সাথে এমন বিহেভ করছো? লাট বলে, যাও এখান থেকে, আর না হয় কিন্তু ভালো হবে না। এটা শুনে উনি তো ওখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে ওকে বলে যে এর জন্য তোমাকে অনেক পস্তাতে হবে। লান তখন ওখানে বসে অনেক কান্না করছিল। তখন ওর কাছে সুজি আসে, ওকে এমন অবস্থায় দেখে বলে, যে লোকটা এইমাত্র এখানে এসেছিল, উনি কি তোমার বাবা হয়? ও বলে, আমার বাবা মারা গেছে, আর আমার শুধু আপন বলতে একজনই আছে, সেটা হলো আমার জ্ঞানমা। উনি ছাড়া আমার লাইফে আপন বলতে আর কেউ নেই। সুজি এটা শুনে বলে, কেন, আমি আর ভেবেও তো আছি। এটা শুনে ওকে বলে, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? ও বলে, না, কখনো না। তখন লান্টি ওকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি জ্ঞানমা তো সুস্থ হয়ে বাড়িতে আসে। উনি তো এখানে সুজি আর লানের জন্য অনেক খাবার রান্না করছিল। এটা তো ওরা খুব সুন্দরভাবে খায়। তখন সুজির ফোনে একটা মেসেজ আসে, যেখানে ও জানতে পারে যে ওদের কালকে তো এক্সাম। এটা শুনে তো ও জলদি লানকে ওখান থেকে নিয়ে যায়। ও বলছিল, দুদিন ধরে তুমি মোটেও পড়তে বসেনি, খাবার পরে খাবে। এরপর ও তোকে সারাদিন পড়ায়, যার কারণে গান তো ওখানেই ঘুমিয়ে পড়ে। তবু সুজিত ওকে মন দিয়ে দেখছিল। এরপর ওর ফেসে একটা কিস করে। তো সিন এখানে কাট হয়। আর আমরা পরের দিন দেখি, যেখানে লান্ত ওর যেন অনেকগুলো ফল নিয়ে আসে। ও তো এতগুলো ফল দেখে ওকে জিজ্ঞাসা করে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এতগুলো কিভাবে খাবো? ও বলে, আমি ভুল করে ফেলেছি না, ঠিক আছে, আমি সার্চ করে দেখবো যে প্রেগনেন্ট মহিলাদের কিভাবে খেয়াল রাখতে হয়। আসলে এটা তো আমার ফার্স্ট টাইম। সুজি ওকে বলে, তুমি তো আমার অনেক খেয়াল রাখছো, এটাই আমার জন্য অনেক। এরপর ওকে আবারও কিস করে। তখনই সুজির ফোনে ইয়ান কল দেয়। ও বলছিল, আমি পুলিশ স্টেশনে, প্লিজ তুমি আমাকে এসে ছাড়িয়ে নিয়ে যাও। এটা শুনে তো ও জলদি ওখানে যায়, আর ওর পিছে পিছে লানো যায়। তখন আমরা ইয়ানকে দেখি, যে তোলানকে প্রথম দেখায় ক্রাশ খেয়ে যায়।
এরপর ওরা তো ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর বাইরে আসা মাত্রই ইয়ান তো লানের সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। কিন্তু লান তো এখানে ওকে কোনো পাত্তাই দেয় না, যার কারণে ইয়ান তো ওর উপরে খুবই রেগে যায়। এরপর আমরা দেখি সুজিত ইয়ানকে নিয়ে ওদের বাড়িতে আসে একদিনের জন্য। ইয়ান ওর বাসা দেখে বলে, তুমি এমন একটা বাসায় কিভাবে থাকো? ও বলে, তোমার যদি এই বাসায় থাকতে প্রবলেম হয় তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। আর হ্যাঁ, এখানে থাকতে হলে তোমাকে সোফায় ঘুমাতে হবে। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। কিন্তু ইয়ান তো মনে মনে অনেক খুশি হয় যে লানার ও তো একই রুমে থাকে না, তার মানে এখন ওর কাছে চান্স আছে। পরের দিন ও তো খাবার খাওয়ার সময় শুধু পানিতে কিছু মিশিয়ে দেয়, যার ফলে ও তো কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে পড়ে। এরপর ও তো ওকে নিয়ে একটা জায়গায় ফেলে দিচ্ছিল, বাট তখনই লান দেখে ফেলে আর জলদি ওকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর লানকে বলছিল বাচ্চার মা দুইজনেই ঠিক আছে, যেটা শুনে তো লান একটু শান্তির নিঃশ্বাস নেয়। এরপরও ইয়ানকে বলে, আমি জানি তুমি এসব করেছ, এখন নিজের মুখে সবটা স্বীকার করো, আর নয় আমি কিন্তু পুলিশকে ডাকবো। ইয়ান এটা শুনে তো ভয় পেয়ে যায়, আরও ওর কাছে মাপ চায়। তারপরও সুজির কাছে যায়। আর ও তো এখানে ওর জন্য অনেক টেনশন করছিল, কারণ ওর এখনো জ্ঞান ফিরেনি। তো কিছুক্ষণ পর আমরা দেখি ওর তো জ্ঞান ফিরে আসে, যেটা দেখি লান তো খুবই খুশি হয়। অন্যদিকে আমরা জ্ঞানমাকে দেখি, ওনার কাছে তো লানের বাবা আসে, যাকে দেখে উনি তো একদমই অবাক। ওর বাবা ওনাকে তো এখানে অনেক অপমান করে। উনি বলছিল আমার ছেলেকে আমার কাছে ফেরত দিন। জ্ঞানমা তো এটা শুনে রেগে যায়। উনি বলে, ও আমার নাতনি, আমি ওকে কিছুতেই তোমার কাছে দিব না। তখন ওর বাবা ওনাকে একটা ব্যাংক চেক দেয়। জ্ঞানমা তো এটা দেখে আরো বেশি রেগে যায়। উনি এটাকে ছেড়ে আর ওর বাবাকে ওখান থেকে বের করে দেয়। তো কিছুক্ষণ পর নানা সুজি বাসায় আসে, আর ওদেরকে দেখে জ্ঞানমা তো রান্না করতে যায়। তখন লান কিছু একটা আনতে বাইরে যায়। সুজিত ওকে জানালা দিয়ে দেখছিল। তখন ও ওখানে ওই মেয়েটাকে দেখতে পায়, যাকে আমরা সিনের শুরুতে ছাতা মাথায় দেখেছিলাম। আমরা দেখি ওই মেয়েটা আর কেউ না, পরেন ইয়ান। তখন ও ওখানে লানার বাবাকে দেখতে পায়, যেটা দেখে ওর তো কিছু একটা সন্দেহ হয়, যার কারণে ও তাড়াতাড়ি ক্যানভার কাছে আসে আর বলে, চলো আমার সাথে। ক্যানভা তো ওর কথা কিছুই বুঝতে পারে না। এরপরে আমরা দেখি ওদের বিল্ডিং এ তো আগুন লেগে যায়, যেটা দেখে লান জলদি ক্যানভার সুজিকে বাঁচাতে ভিতরে যায়। তখন আমরা দেখি সিনের প্রথমে যে ব্লাস্টটা হয়েছিল আবারও তেমনটাই হয়েছে, কিন্তু এবার আর লানায় কিছু হয়নি। ও তো ভিতরে সুজি আর ক্যানভাকে না পেয়ে আবারও যাচ্ছিল। তখন সুজি ওকে পিছন থেকে ডাক দেয়। ও যখনই ক্যানভা সুজিকে সেফ দেখে, এটা দেখে তো ও অনেক খুশি হয়। এরপর রেস্কিউ টিম রানকে ফায়ার ফাইটাররা জয়েন দিতে বলে, কারণ ও খুবই প্রফেশনাল ভাবে বিল্ডিং থেকে সবাইকে বাঁচিয়েছিল। রান তো তখন সুজির দিকে তাকায়। তখন সুজি ওকে বলে, তোমার যেটা মন চায় তুমি ওটাই করো, আমি সবসময় তোমার পাশে আছি। রান তো এটা শুনে খুশি হয়। এরপর আমরা ইয়ানা লানের বাবাকে দেখি, যাতে তো পুলিশ অ্যারেস্ট করে নেয়, কারণ ওরাই এই আগুনটা লাগিয়েছিল ওদেরকে মারার জন্য। এরপর আমরা কিছু মাস পর দেখি যেখানে লান তো এখন অফিসিয়াল একজন ফায়ার ফাইটার হয়ে গেছে, আর সুজিরও ডেলিভারি সময় হয়ে গেছে। এখানে লান তোকে ফল কেটে খাওয়াচ্ছিল, আর সুজি তো ওর সাথে একটা ফাইজলামি করছিল। তখনই ওর পেন শুরু হয়, আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।